আজকে নারায়ণতান্ত্রিকের প্রথম পর্ব আমরা প্রচার করব স্পেশাল এপিসোডে। তবে এটা নিয়ে যে সিরিজ আসবে বিষয়টা এরকম না, হয়তোবার একটা কি দুটো এরকম পর্ব হতে পারে, এর বেশি হবে না। আমরা সিরিজ আকারে নির্দিষ্ট কোনো ঘটনা প্রচার করব না, এটা আমরা আগে থেকেই বলেছি। তো যেহেতু ওনার তথ্যগুলো একবারে পাওয়া যায় না, যখন আবার আসবে তখন আমরা করব, যখন আবার আসবে তখন করব, এভাবে আর কি। আর যদি কখনো নাই পাওয়া যায় করব না, এইভাবে আর কি। যদি তথ্য আমরা পাই তাহলে। তো চলুন, যতটুকু তথ্য নারায়ণতান্ত্রিকের পেয়েছেন জয়বড়ুয়া ভাই, তিনি আমাদেরকে দিয়েছেন, সেগুলো নিয়ে নারায়ণতান্ত্রিকের প্রথম পর্ব আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। ওনার পুরো নাম নারায়ণ চক্রবর্তী বাবু। বেশ অদ্ভুত আর দুর্ধর্ষ চরিত্র। এই ক্ষুদ্র জীবনে যতজন মানুষের সাথে এই জয়বড়ুয়া ভাই মিশেছেন, তাদের মধ্যে সবচেয়ে রহস্যময় মানুষ তিনি, এরকমটাই বলেছেন জয়বড়ুয়া ভাই। তো লিসেনারদের উদ্দেশ্যে কিছু প্রশ্নের উত্তর আগে থেকেই জয়বড়ুয়া ভাই দিয়ে রেখেছেন, সেটা বলছি যে আসলে নারায়ণতান্ত্রিকটা কে। নারায়ণতান্ত্রিক একজন সাধারণ মানুষ, যিনি একসময় তান্ত্রিক বা বৈদ্য ছিলেন এজন্যই বলা, কেননা বর্তমানে তিনি এসব তন্ত্রমন্ত্র আর চর্চা করেন না, কারণ পৃথিবীতে সবকিছু একটা শেষ রয়েছে। নিজের সন্তান এবং নিজের শারীরিক অবনতির কারণে তিনি এই বিদ্যা থেকে পুরোপুরি সরে এসেছেন। নারায়ণতান্ত্রিককে ওনার নিজ এলাকায় কেউ তেমন একটা চিনতে পারেন না। এর কারণটা কি? কারণ হচ্ছে উনি প্রায় 8-9টা বিয়ে করেছেন, তারপর তন্ত্রমন্ত্র সাধনা আর কালো জাদুর জন্য নিজেকে আত্মীয় স্বজন থেকে দূরে রেখেছেন। এবার আসেন মূল ঘটনায় আসি। নারায়ণতান্ত্রিকের ছেলেবেলা এবং তান্ত্রিক বিদ্যা চর্চায় আগমন অনেক আগের কথা, সালটা ঠিক জানা যায় না। তৎকালীন কাঞ্চন জমিদারের রাজবৈদ্য ছিলেন রায়মোহন চক্রবর্তী। এই রায়মোহন ছিলেন নারায়ণতান্ত্রিকের দাদুর দাদু। বেশ নামডাক ছিল এই রায়মোহন কবিরাজের। সুতরাং বংশ পরম্পরায় নারায়ণতান্ত্রিকের দাদু দুর্গাচরণ চক্রবর্তী নিজেও কবিরাজি বিদ্যা রপ্ত করেছিলেন। সেই সাথে তিনি কালো জাদুর চর্চাও করতেন। দাদুর বিভিন্ন কাজকর্ম দেখে বেশ আনন্দ আর উৎসাহ পেতেন নারায়ণতান্ত্রিক। আর দাদুর প্রতি গ্রামের সবার ভক্তি, শ্রদ্ধা আর ভীতি দেখে নারায়ণতান্ত্রিক দাদুর মতোই কবিরাজ হবার ইচ্ছে পোষণ করতেন ছোটবেলা থেকেই। দাদু দুর্গাচরণ নিজেও নাতির এমন আগ্রহ দেখে খুশি হতেন। দাদু সব তান্ত্রিক কাজ খুব কাছ থেকেই দেখতেন, আর মূলত সেখান থেকেই তার হাতে খড়ি। কিন্তু মূল তন্ত্রমন্ত্র এবং কালো জাদু শিখেছেন তিনি ভারতের বিখ্যাত মন্ত্রপীঠ কামরূপ কামাখ্যা থেকে। সেখানে তিনি বেশ কিছু সাধকের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন, তার মধ্যে নারী সাধকই বেশি ছিল। একবার নারায়ণতান্ত্রিকের দাদু দুর্গাচরণ জিনে ধরা জটিল এক রুগীকে চিকিৎসা দেওয়ার সময় একটা কাজে অন্য রুমে গেলে ঘণ্টাখানেক পরে এসে দেখেন ওই রুগীটা চিকিৎসা নিয়ে চলে গেছেন। তিনি তো অবাক, এই রুগীকে চিকিৎসা দিল কে? তখন সেখানে উপস্থিত ছিলেন নারায়ণতান্ত্রিক। তিনি তার দাদুর প্রশ্নের উত্তর দিলেন। সেটা হলো, তিনি নাকি নিজেই সেই রোগীকে চিকিৎসা দিয়েছেন এবং রোগীকে ঔষধ দিয়ে বাড়িতে পাঠিয়েও দিয়েছেন। দাদু শুনে তো অবাক। সেই রোগীর যে সমস্যাটা ছিল সেটা মূলত ব্রহ্মীয় জিন, অনেকে ব্রহ্মদত্ত বলে, মানে ব্রহ্মদত্ত অনেকে নাম শুনেছেন, সেই ব্রহ্মদত্তর একটা সমস্যা ছিল এটার। এখন এই সমস্যার সমাধান করা কিন্তু কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আর তার মধ্যে 10 বছর একটা ছেলে সেটা কিভাবে সম্ভব করলেন, যেখানে সাধকদেরই বছরের পর বছর লেগে যায় এই ব্রহ্মীয় জিনকে হাজির করে দর্শন পেতে। তো দাদু নারায়ণের কাছে কিভাবে এই কাজটা সে করেছে সেটা জিজ্ঞেস করেন। তো নারায়ণ তার চিকিৎসার ধরন বর্ণনা করতেই দাদু বুঝতে পারেন নারায়ণ অনেক উঁচু স্তরের কাজ রপ্ত করে ফেলেছেন। দাদু নারায়ণতান্ত্রিককে কাছে টেনে নিয়ে কোলে বসিয়ে চালাকি করে ওই রকম কাজের চেয়ে নিম্ন প্রকৃতির কাজ সম্পর্কে জানতে চান, কিন্তু নারায়ণতান্ত্রিক এই বিষয়ে কিছুই বলতে পারেন না। তখন নারায়ণতান্ত্রিক তার দাদু দুর্গাচরণকে অবাক করে দিয়ে আরো বলেন, দাদু, তোমার এখানে হঠাৎ করে আসে আবার চলে যায় এমন মানুষদের মধ্যে সুন্দর কাপড় পরা এই মানুষটাকে আমি আজকেই দেখলাম। তাকে আমার বেশ পছন্দ হয়েছে। আমি ওনাকে স্বপ্নেও বেশ কয়েকবার দেখেছি। এখনো উনি এসেছিলেন, আর আমি ওনাকে এই রোগীর কথা বলতেই উনি এই রোগীকে সুস্থ করে দিয়েছেন। আর এই রোগীর শরীর থেকে একটা কালো মানুষকে বের করে বেধড়ক পিটুনি দিয়েছেন, তারপর ওই মানুষটাকে তাড়িয়ে দিয়েছেন। আর লাল শাড়ি পরা মহিলাটা আমাকে সবসময় আদর করে। দুর্গাচরণের মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা নারায়ণের মুখে এই কথা শুনে। এই বাচ্চা ছেলে যেসব মানুষদের কথা বলছে তারা মূলত খুবই শক্তিশালী হিন্দু জিন, আর সুন্দর পোশাকে আসা জিনটাও ওদের সর্দার। এটাকেই মূলত ব্রহ্মদত্ত বলা হয়। জিনদের মধ্যে ঠাকুর পুরোহিত গোছের যে জিন থাকে তাদের সর্দারকেই মূলত ব্রহ্মদত্ত বলা হয়। তো লাল শাড়ি পরাটা যে
মহিলা, যে মহিলার কথা বলা হচ্ছে, উনিও খুব শক্তিশালী কোনো একটা মহিলা জিন। তো এরকম জিনদের কথা দাদু অনেক আগে থেকেই জানতেন। এখন দাদুর মাথায় আরো কিছু আসার আগেই নারায়ণ আরো বলে ওঠেন, দাদু, আমি সেই লোকটাকে কালকে সন্ধ্যায় আবার আসতে বলেছি। দাদুর বুঝতে বাকি রইল না, নারায়ণ মন্ত্রবিদ্যায় ছোট ছোট প্রাথমিক কাজ শেখার আগে সরাসরি এই ব্রহ্মীয় জিনের সাথে মিশে গেছে। এটা তার জন্য যেমন সৌভাগ্যের ঠিক তেমন ভয়ঙ্কর পরিণতিরও ব্যাপার বটে। দুর্গাচরণ সেই রোগীকে পুনরায় ডেকে পাঠিয়ে খবর নিয়ে দেখেন তিনি আসলেই সুস্থ হয়ে গেছেন। তার কাছেও তিনি জানতে চান নারায়ণ তাকে কিভাবে চিকিৎসা করেছিল। তখন সে বলে, নারায়ণ কোনো একটা অদৃশ্য সত্তার সাথে কথা বলা শুরু করতেই আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে নারায়ণ আমাকে ডেকে হাতে কিছু ফল আর কলা দিয়ে বাড়িতে চলে যেতে বলে, আর আমি চলে যাই। আর আমি বাড়িতে গিয়ে দেখি সম্পূর্ণ সুস্থ। ওই ফলও খাই, আমি কলাও খাই, তারপর আরো সুস্থ লাগে। এই তো দিব্যি আছি, ভালোই। পরদিন সকাল থেকে দুর্গাচরণ বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন নারায়ণ কিভাবে ব্রহ্মীয় জিনকে ডাকে সেটা দেখার জন্য। এদিকে দুরন্ত নারায়ণ নিজের মতোই খেলায় মশগুল। বিকেল গড়িয়ে সন্ধ্যা। দুর্গাচরণ সন্ধ্যা আরতি বা বিবিধ দেবদেবীর পূজা অর্চনা করছিলেন পূজার ঘরে। কিছুক্ষণ পরে নারায়ণ সেখানে উপস্থিত হয়ে দাদুর পাশে বসে দাদুর পূজা পদ্ধতি দেখছিল। দাদুও পূজার আড়ালে নারায়ণকে খেয়াল করছিলেন। কিছুক্ষণ পর দাদু দেখলেন নারায়ণ দরজায় দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে। ঘাড় ঘুরিয়ে দাদু দরজার দিকে তাকিয়ে বাকরুদ্ধ হয়ে যান। বেশ সুন্দর সাদা পোশাকে তার পূজার রুমের সামনে দাঁড়িয়ে আছে সেই ব্রহ্মীয় জিন। সাধারণ মানুষের রূপে থাকায় নারায়ণ বেশ স্বভাবসুলভভাবে তার সাথে কথা বলে ঘরে ঢুকতে বলছিল। এক পর্যায়ে তাকে হাত ধরে টেনে রুমে ঢুকাতে দেখে দাদুর মূর্ছা যাবার উপক্রম হয়। কোনো রকমে পূজাপাঠ শেষ করে তিনি ব্রহ্মীয় জিনকে উদ্দেশ্য করে সম্মান প্রদর্শন করেন এবং ঘরে আসন নিতে বলেন। এদিকে নারায়ণ তো মহা খুশি, সেজন্য তার বন্ধুকে বাড়িতে এনেছে। এরকম ভাবে কতক্ষণ এটা কতক্ষণ ওটা খেতে দিতে চায় সেই ব্রহ্মীয় জিনকে। তো ব্রহ্মীয় জিন হেসে সবকিছুতেই হাত দেয়, কিন্তু খেতে চায় না। এদিকে দুর্গাচরণ চটজলদি ফুল, চন্দন ইত্যাদি নিয়ে সেই ব্রহ্মীয় জিনকে সম্মান দিতে থাকেন। হয়তো 10 থেকে 15 মিনিট ধরে এরকম করেন। তো ব্রহ্মীয় জিন হঠাৎ করে উধাও হয়ে যায়, আর নারায়ণ বলে ওঠে, আবার আসিও কিন্তু আমার সাথে দেখা করতে। এদিকে এই ঘটনা দেখে হতবিবল হয়ে বসে থাকেন দুর্গাচরণ। বাড়ির কাউকে বুঝতে দেন না কিছু, কিন্তু খুব তড়িঘড়ি করেই 2-1 দিনের মধ্যে নারায়ণকে দীক্ষা দেওয়া হয়। প্রায় 7-8 দিন পর দুর্গাচরণ অনেক পূজা অর্চনা সাধনা করে আবার সেই ব্রহ্মীয় জিনকে ডেকে এর প্রতিকার চান যে, আমার এই নাতি তো খুবই ছোট, আপনি তো ওকে দেখা দিচ্ছেন, এটা ওর জন্য সৌভাগ্যের ব্যাপার, কিন্তু আপনার এই ভার কি ও নিতে পারবে? ওর তো ক্ষতি হয়ে যাবে, আর ও তো এখনো বুঝতে পারছে না যে আপনি কে আসলে। কিন্তু সেই ব্রহ্মীয় জিন দাদু দুর্গাচরণকে এতটুকু বলেন, নারায়ণকে তার ভালো লেগেছে। নারায়ণ যতদিন বেঁচে থাকবেন ততদিন তিনি তার ডাকে সাড়া দেবেন। কিন্তু এটা সত্য যে এটার পরিণতি বেশ ভয়ানক। কারণ হলো, ব্রহ্মদৈত্য বা ব্রহ্মীয় জিনেরা যার ডাকে সাড়া দেয়, আরো অসংখ্য হিন্দু জিনেরা ওই ব্যক্তির শত্রু হয়ে যায়, আর ব্রহ্মীয় জিন থেকে তাদেরকে দূরে রাখতে চায়, যাতে করে পথভ্রষ্ট করে ব্রহ্মীয় জিন থেকে তাদেরকে দূরে রাখলে অন্য জিনদেরও কিছু উপকার হয়। কারণ অনেক সময় অন্য জিনেরা কোনো মানুষের উপর প্রভাব বিস্তার করলে ব্রহ্মীয় যে জিন বা ব্রহ্মদৈত্য জিন এসে এর একটা প্রতিকার করেন। এই জন্য অন্য জিনেরা চায় না যে ব্রহ্মদৈত্য বা ব্রহ্মীয় জিন কারোর সাথে থাকুক। এই জন্য ব্রহ্মদৈত্য কারো ক্ষতি না করলেও অন্য জিনেরা এসে তার ক্ষতি করে, সবসময় ক্ষতির চেষ্টা করতে থাকে। এটাই হচ্ছে মূল কথা। তো এই বিষয়ে ব্রহ্মদৈত্য যিনি এসেছিলেন উনি বলেন যে, তুমি ওর দিকে খেয়াল রেখো, আর ও ডাকলেই আমি শুধু আসব। এমনিতে আর আমার তেমন কোনো উদ্দেশ্য নেই, তবে ও ডাকলে আমি আর চুপ থাকতে পারবো না, ওকে আমার ভালো লেগেছে, ও আমার নাতি। তাই এমনটাই বলেছিলেন। এখন দাদু দুর্গাচরণ তো চিন্তিত হয়ে পড়েন। এদিকে বয়স বাড়ছে, সাথে সাথে নারায়ণ কেমন জানি বেশ ডান পিটার উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে। যার তার সাথে ঝগড়া বিবাদ মারামারি যেটা তার নিত্যদিনের ঘটনা। আর কেউ যদি ভয়ে কোনো কাজ এড়িয়ে যায় তবে সেটা নারায়ণ সবার আগে করতে তৈরি হয়ে থাকতো। যুগের সাথে তাল মিলিয়ে একসময় নারায়ণ রাজনীতিতে জড়িয়ে পড়ে। রাজনীতির আড়ালে সে বড় বড় অপরাধে জড়িয়ে পড়ে। পুরো এলাকায় ত্রাস হয়ে যায় সে। কালক্রমে দুর্গাচরণ মারা যান। মৃত্যুর পূর্বে অনেকবার তিনি নারায়ণকে একবার দেখে যেতে চেয়েছিলেন, কিন্তু আত্মগোপনে থাকা নারায়ণের সাথে বাড়ির কারোই তেমন যোগাযোগ হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে নারায়ণ বাড়িতে আসেন। একদিন এসে দাদুর মৃত্যুর খবর উনি শুনতে পান, এবং ভাগ্যক্রমে কদিন পরে আবার তার বাবাও মৃত্যুবরণ করেন।
বাড়ির গুরু দায়িত্ব এসে পড়ে তার ঘাড়ে। আগের মতো তো বাউন্ডলে হয়ে ঘুরে বেড়ানো যায় না। পুজো পাঠ করতে করতে তার মনে কেমন যেন এক ভবগুরু ভাব উদয় হয়। এদিকে তাকে বাড়িতে আটকে রাখার জন্য পারিবারিকভাবে বিয়ে করিয়েও দেওয়া হয়। কিন্তু পুজো পাঠ আর সাধনার আগ্রহ ধীরে ধীরে পুনরায় তার মধ্যে জাগ্রত হতে থাকে। হঠাৎ এক রাত্রে স্বপ্নে দেখেন সেই সুন্দর পোশাকধারী ব্রহ্মীয় জিনকে। অনেক বছর পর দর্শন পেয়ে তিনি ভয় পেয়ে যান, কিন্তু কেমন জানি উৎসুক হয়ে যান আবারও ধর্ম কাজে। একদিন হঠাৎ বাড়ির কাউকে কিছু না বলে রামগড় সীমান্ত দিয়ে তিনি ভারত প্রবেশ করে চলে আসেন তন্ত্রমন্ত্রের বিদ্যাপীঠ কামরূপ কামাখ্যায়। আর সেখানে শুরু হয় তন্ত্রমন্ত্র শিক্ষা। অনেক গুরুর শিষ্যত্ব গ্রহণ করেছিলেন তিনি। যেহেতু পারিবারিকভাবে এসব বিষয় আগে থেকে তিনি জানতেন, সেহেতু এসব কাজ শিখতে তার খুব একটা বেশি বেগ পেতে হয়নি। তবে ওখানকার তন্ত্র সাধনা নাকি খুবই অদ্ভুত। নারায়ণতান্ত্রিকের এক মহিলা গুরু একজন মহিলা রোগীর চিকিৎসা করছিলেন। সেই মহিলার সমস্যা ছিল তার সন্তান হতো না, এজন্য তার স্বামী তার উপর মনক্ষুণ্ণ। এখন নিজের উপর স্বামীর এমন নারাজি মন মানসিকতা কাটাতে আর সন্তান লাভের মানসে তিনি এই মন্ত্রপীঠে এসেছিলেন। তো নারায়ণতান্ত্রিক ওই মহিলাকে কিভাবে যেন বশ করে নেন, কিন্তু তার গুরু মহিলাটি সেটা জানতে পারেন এবং রাগ করে নারায়ণকে শাস্তি দেওয়ার জন্য নারায়ণের উপর নাঙ্গা বান মানে নাঙ্গা মন্ত্র চালান করে দেন। এই বান মারা হলে রোগী নাকি সম্পূর্ণ বিবস্ত্র হয়ে রাস্তায় ঘুরতে থাকবে, পাগল হয়ে ঘুরতে থাকবে, সে নিজেও বুঝবে না তার শরীরে কোনো কাপড় চোপড় নাই। মূলত নারায়ণতান্ত্রিককে শিক্ষা দেওয়ার জন্যই নাকি তার গুরু এমন বান মেরেছিলেন। কিন্তু অদ্ভুত এক ঘটনা ঘটে। এই বান একে একে 3 বার মারা হলেও তাকে সেই বানে কাজ করছিল না। বেশ কয়েকদিন জ্বরে ভুগে আবার সুস্থ হয়ে যেতেন নারায়ণতান্ত্রিক। এদিকে তার গুরু তো রীতিমতো অবাক, কেননা একটা অব্যর্থ বান ছিল এটা, আর এই বানটা খুব সহজেই নাকি যে কাউকে ধরে যায়, কিন্তু নারায়ণকে কোনোভাবেই এটা ধরতে পারছিল না। বলা বাহুল্য, একই বান নাকি কারো উপর 3 বার মারার পরে যদি কাজ না হয় তাহলে সেই বানে তার আর কোনো ক্ষতি হয় না, যদি 1000 বারও মারা হয় আর নাকি কাজ হয় না। তো নারায়ণতান্ত্রিকের গুরু যখন এসব বিষয়ে জানতে সাধনা করেন, তখন তিনি জানতে পারেন নারায়ণতান্ত্রিক ব্রাহ্মণ পৈতা গোত্রের লোক, মানে এসব লোক ভালো লগ্নে জন্মগ্রহণ করেছেন। তারা কোনো অসুচি সহ্য করতে পারেন না এবং ব্রহ্মীয় জিন এসব গোত্রের লোকদের বিশেষভাবে রক্ষা করার চেষ্টা করেন। এসব জানার পর তার মহিলা গুরু নারায়ণতান্ত্রিককে ডেকে সবকিছুই খুলে বলেন এবং তাকে দেশে ফিরে গিয়ে মানুষের সেবা করতে বলেন। কিন্তু উনি তো আরো সাধনা করার আগ্রহ তাকে জানান। তখন তার সেই মহিলা গুরু জানান যে তুমি এসব নিচু স্তরে সাধনা করো না, এই কাজগুলো ভালো না। তুমি ভালো ভালো কাজ করো, মানুষের উপকার করবা, এটাই তোমার কাজ, এটাই তোমার মঙ্গল হবে। আমি তোমাকে কোনো খারাপ কাজ শেখাতে পারবো না, খারাপ কোনো বুদ্ধিও দিতে পারবো না। মহিলা গুরুর এই কথাগুলো নারায়ণতান্ত্রিকের মনে ধরে, সেটা মেনে নেন। নারায়ণতান্ত্রিক দেশে ফেরত আসেন। দেশে ফেরত আসার সময় তার সেই মহিলা গুরুর দেয়া কালো জাদুর কিছু ভয়ঙ্কর জিনিস, কিছু তাবিজের নকশা, কিছু পুঁথি, শকুনের মাথা, ছাগলের খুঁটি, বজ্রপাতের মাটি, বানরের মাথার খুলি, এই ধরনের বিচিত্র সমস্ত ভয়ঙ্কর জিনিসগুলো উপহার স্বরূপ তার সেই মহিলা গুরু নারায়ণতান্ত্রিককে দিয়েছিলেন। দেশে এসে তিনি বাড়িতে আর যাননি, চট্টগ্রামের আকবর শাহ নামক এলাকায় বসবাস শুরু করেন আর সেখানেই গড়ে তোলেন তার সাধনার আসন বা চেম্বার। প্রতি শনিবার এবং মঙ্গলবার তিনি মানুষের বিভিন্ন সমস্যার সমাধান দিতে থাকেন। ধীরে ধীরে ছড়িয়ে পড়ে নারায়ণতান্ত্রিকের নাম। স্ট্যাম্পে গ্যারান্টি সহকারে কাজ করার জন্য তার আলাদা একটা সুনাম ছিল। কাজ না হলে টাকা ফেরত দিতেন। 3 জন লোক প্রতিদিন তার সিরিয়াল দিত। লম্বা লাইন থাকতো মানুষের। প্রতিদিন 3 জন রোগী উনি দেখতেন। 3 জন লোকের সমস্যা নিয়ে উনি কথা বলতেন। প্রত্যেকটা রোগীকে তিনি দীর্ঘ সময় দিতেন। নিজের সাধনা আর কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষিত বিদ্যায় অল্প সময় যথেষ্ট প্রসার পান নারায়ণতান্ত্রিক। তারই একজন সহকারী নারায়ণতান্ত্রিকের সাথে থাকতে থাকতে নিজেও কিছু বিদ্যা রপ্ত করে আর তার নিজ বাড়িতে গিয়ে এসব চর্চা করার অনুমতি চান। নারায়ণতান্ত্রিক প্রথমে রাজি না হলেও পরে ওই সহকারীর জোরাজুরিতে তিনি রাজি হন। কিন্তু সেই সহকারী নিজ এলাকায় এসব কবিরাজির নামে মহিলাদের সাথে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়। একথা জানতে পারেন নারায়ণতান্ত্রিক। তিনি তার সহকারীকে নিষেধ করেন এবং সতর্ক করেন সেই সহকারীকে। সহকারী তাকে আশ্বাস দেন যে তিনি এই ধরনের কাজ আর করবেন না, কিন্তু তার সেই সহকারী নিজেকে সংশোধন করেন নাই। একবার এক ভদ্রমহিলা নারায়ণতান্ত্রিকের ঠিকানা নিয়ে নারায়ণতান্ত্রিকের কাছে উপস্থিত হন আর কাকতালীয়ভাবে সেই সহকারীর বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি সেই মহিলাকে বিশেষ কিছু দিয়ে বাড়িতে চলে যেতে বলেন। এদিকে নারায়ণতান্ত্রিক তো বুঝে ফেলেন যে আসলে এই যে সহকারী, মানে যার বিরুদ্ধে অভিযোগটা আনছে, এটা তো তার সহকারী। ওই সময় মহিলাকে কিছু একটা বুঝতে দেন নাই। মূলত ওই মহিলা এসে এক ব্যক্তির বিরুদ্ধে নালিশ করে যে সে তাকে ক্ষতি করেছে। নারায়ণতান্ত্রিক তো বুঝে ফেলেন এটা আর কেউ না, এটা তার সহকারী।
যাই হোক, ওই মহিলাকে তিনি যখন বাড়িতে পাঠিয়ে দেন কিছু তদবির দিয়ে, এরপর নারায়ণতান্ত্রিক তার ওই সহকারীকে ডেকে পাঠান, কিন্তু তার সহকারী তার সাথে দেখা করতে আসেন নাই। বাধ্য হয়ে নারায়ণতান্ত্রিক নিজেই সেই সহকারীর বাড়িতে গিয়ে তাকে এসব করতে আবারও মানা করে দেন এবং অনুরোধ করেন যে তুমি এটা করো না, অনুরোধ করছি, গুরু হিসাবে নিষেধ করছি। অথচ সেই নিষেধ বা অনুরোধ কোনো রকম তোয়াক্কা না করে এবারে নারায়ণতান্ত্রিককে সেই সহকারী রীতিমতো অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেন আর নিজের অপরাধ চালিয়ে যেতে থাকেন। এদিকে সেই সহকারীর অবাধ্য আচরণ মাত্রা ছাড়িয়ে যায়। নারায়ণতান্ত্রিক সিদ্ধান্ত নেন যে তাকে শিক্ষা দেবেন। শুরু হয় তার তন্ত্র সাধনা। তিনি বান মারতে বাধ্য হন সেই সহকারীকে। 3-4 দিন পরে দেখা যায় সেই সহকারী সেই বান কাটিয়ে উল্টো নারায়ণতান্ত্রিককেই বান মারার চেষ্টা করেন, কিন্তু সফল হয় নাই। এবার নারায়ণতান্ত্রিক সিদ্ধান্ত নেন তার সহকারীকে আর বাঁচিয়ে রাখা ঠিক হবে না। কঠিন এক ধরনের কালো জাদুর মাধ্যমে বান মারেন তিনি। কোনো কারণ ছাড়াই 2 দিন কি সর্বোচ্চ 3 দিন রক্তবমি করে মারা যায় সেই সহকারী। সহকারীর স্ত্রী এসে নারায়ণতান্ত্রিককে বিভিন্নভাবে চাপ দিতে থাকে, বিভিন্ন ধরনের ঝামেলা করতে থাকে। নারায়ণতান্ত্রিকের পরিবার থেকেও বিভিন্ন চাপ আসলে তিনি রাগ করে সিদ্ধান্ত নেন যে আরও কালো জাদু বেশি বেশি করে চর্চা করবেন, আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর কালো জাদু উনি চর্চা করবেন। মানে এই বিষয়গুলো থেকে বিরত হওয়ার পরিবর্তে এইগুলোতে আরো ওনার আগ্রহ জন্মে যায়, জেদ কাজ করে। এবার তিনি তার পূর্বের প্রচলিত বিদ্যা বাদ দিয়ে শুরু করেন ভয়ঙ্কর ডাকিনী বিদ্যা। বিভিন্ন শ্মশানের চিতায় রাতের পর রাত কাটাতে থাকেন, শ্মশানেও রাত কাটাতে থাকেন, শ্মশানের বিভিন্ন জায়গায় ঘুমিয়ে থাকেন। এক সময় এক পিশাচিনীর সাক্ষাৎ পেয়ে যান তিনি, আর এই পিশাচিনী হচ্ছে কর্ণ পিশাচিনী। তো এই পিশাচিনীর খুব একটা বর্ণনা তিনি দেননি, কারণ এগুলা নিয়ে নাকি খুব বেশি কথা বলা নিষেধ। তো সেই থেকে সেই পিশাচিনীটা তার সাথে রয়েছে। রাতের একটা বিশেষ সময় না হলে নারায়ণতান্ত্রিক ঘুমাতে যেতে পারেন না, আর তার কানের কাছে এসে ফিস ফিস করে ওই পিশাচিনীটা বিভিন্ন কিছু বলতে থাকে, এটা ওটা কত কি যে বলে তার ঠিক নাই। রাতের যত সময় হোক সেই ডাকিনীকে ডাকলেই, ডাকিনীকে ডেকে তার সাথে কথা বলেই নাকি তাকে ঘুমাতে হয়। ডাকিনীকে না ডেকে নাকি ঘুমাতে পারেন না তিনি। সেই ডাকিনীকে দিয়ে শুরু হয় নারায়ণতান্ত্রিকের আরো কঠিন কাজের যাত্রা। কথাই বলে ক্ষমতা থাকলে মানুষের মন পরীক্ষা হয়। নারায়ণতান্ত্রিক নিজেও তার ব্যতিক্রম ছিলেন না। তার সহকারী মৃত্যুর কদিন পর পর ঝামেলা হচ্ছিল বিধায় তিনি সিদ্ধান্ত নেন হাতিয়া নামক একটা দ্বীপ শহরে গিয়ে কিছুদিন অবস্থান করবেন। আর এখান থেকে শুরু হয় নারায়ণতান্ত্রিকের বহু বিবাহের চর্চা। বহু বিয়ে বলতে একে একে 9 জনকে বিয়ে করেন তিনি। অবাক করা বিষয় হলেও সত্যি যে তার 4 জন বউ একই সাথে একই ঘরে মিলেমিশে থাকেন। তাদের রুম আলাদা, কিন্তু মূল ঘর একটাই। এমনকি জয় বড়ুয়া ভাই নিজেও দেখে অবাক হয়েছিলেন যে 4 জন সতীন একসাথে কিভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে থাকতে পারে। একে অপরের চুল আঁচড়ে দেন, কাজে সাহায্য করেন। পরে নাকি নারায়ণতান্ত্রিক জয় বড়ুয়া ভাইকে বলেছিলেন যে তিনি তার স্ত্রীদেরকে বশ করেই এভাবে নাকি মিলিয়ে রেখেছেন। নারায়ণতান্ত্রিকের 5 জন ছেলে, 4 জন মেয়ে, আর এই যে 4 জন বউ, এগুলো নিয়েই তার বর্তমান সংসার। মানে যখন জয় বড়ুয়া দেখেছিলেন সবার সাথে খুব মিল, বাচ্চা কাচ্চাদের নিজেদের মধ্যে অনেক মিল। হাতিয়া থেকে চট্টগ্রামের আকবর শাহ এভাবেই বিভিন্ন রোগীর সেবা দিয়ে অল্প সময়ে বেশ টাকা পয়সার মালিক হয়ে যান তিনি। কিন্তু কথায় আছে পাপের ফল নাকি প্রায়শ্চিত্তে যায়। যা ইনকাম করেছেন তার সবটুকুই বিভিন্নভাবে খরচ করে আজ কোনো রকমে বেঁচে আছেন তিনি। কন্ট্যাক্ট করে কাজ নিতেন, কাজ না হলে টাকা ফেরত। এমন করে ঢাকা, রংপুর, সিলেট, রাজশাহী, কুমিল্লা, যশোর, বাংলাদেশের প্রায় সব জেলায় তিনি গিয়ে কাজ করেছেন। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসতো তার কাছে। কিন্তু কথায় আছে বাপেরও নাকি বাপ আছেন। রাঙামাটির নানিয়ারচর নামক এলাকায় এক ব্যবসায়ী তারই প্রতিযোগী অন্য এক ব্যবসায়ীকে ক্ষতি করার জন্য নারায়ণতান্ত্রিকের শরণাপন্ন হয়। অনেক টাকার বিনিময়ে কাজ নেন নারায়ণতান্ত্রিক। টার্গেট করা ব্যবসায়ের ব্যবসা প্রতিষ্ঠানে শুরু হয় দিন দিন অবনতি। গাছের ব্যবসা করতেন তিনি, কোনো কারণ ছাড়াই দেখা যেত তার কাস্টমার চলে যাচ্ছে, এমনকি বায়না করা গাছের অর্ডার পর্যন্ত ক্যান্সেল হয়ে যাচ্ছিল। পরে ভুক্তভোগী সেই ব্যবসায়ী নানিয়ারচরের বিখ্যাত এক বৌদ্ধ ভিক্ষু বা ভান্তের শরণাপন্ন হন। স্থানীয়রা ওই ভান্তেকে TNT ভান্তে নামে চেনেন। TNT শব্দটা হচ্ছে টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন। আমরা অনেক সময় TNT ফোন বলি না, সেই TNT ভান্তে। এই নামটা মূলত মানুষই তাকে দিয়েছিল, তার নাম অন্য নাম, আসল নাম কি এটা জানা যায়নি। তবে ওই ভান্তে নাকি তার মন্দিরে বসেই কোথায় কি হয় না হয় এগুলো খোঁজ খবর পেতেন। এজন্যই অনেক মানুষ তাকে TNT ভান্তে নাম দিয়েছিলেন, মানে টেলিফোনের আদলে ওনার নাম দিয়েছেন। তো ভান্তের বিভিন্ন তদবিরে ওই ব্যবসায়ীর
ব্ল্যাক ম্যাজিক কেটে যায়। এদিকে নারায়ণতান্ত্রিককে আবার চাপ দিয়ে থাকে সেই ব্যবসায়ী যিনি মূলত কালো জাদু করিয়েছিলেন নারায়ণতান্ত্রিককে দিয়ে, যে কি ব্যাপার ভাই, কি হলো, ওই ব্যবসায়ীর তো আর কোনো সমস্যা হচ্ছে না, সে তো ভালো করতেছে, আগের থেকে ভালো, এখন আমার অবস্থা খারাপ হচ্ছে, ঘটনা কি? নারায়ণতান্ত্রিক সিদ্ধান্ত নেন তিনি নিজে গিয়েই নানিয়ার চরে গিয়ে পুনরায় কালো জাদু করে আসবেন। তিনি সেখানে যানও, কিন্তু গিয়ে দেখেন বিধিবাম। সেই টার্গেট ব্যবসায়ীর পুরো ব্যবসা প্রতিষ্ঠান কঠিন আর শক্ত এক মায়াজালে বন্ধ করা আছে। নারায়ণতান্ত্রিক রাতে তার সেই ডাকিনীকে ডেকে এইসব বিষয় জানার চেষ্টা করেন, কিন্তু ডাকিনী তাকে বলে যে যত দ্রুত সম্ভব ওখান থেকে পালিয়ে আসতে, কেননা আগামীকাল সকালেই নারায়ণতান্ত্রিক বিপদে পড়বেন। ডাকিনীর কথায় বেশ চমকে ওঠেন নারায়ণতান্ত্রিক। তিনি পরদিন সকালে চলে আসার সিদ্ধান্ত নেন, কিন্তু সকালে ঘটে এক অদ্ভুত ঘটনা। নারায়ণতান্ত্রিকের সাথে রাস্তায় দেখা হয় সেই বৌদ্ধ ভিক্ষুর, অর্থাৎ টিএনটি ভান্তের। নারায়ণতান্ত্রিক এদিক দিয়েই যাচ্ছিলেন, সেই বৌদ্ধ ভিক্ষু অপর দিক থেকে আসছিলেন। একে অপরকে পাশ কাটাতেই সেই বৌদ্ধ ভিক্ষু নারায়ণতান্ত্রিককে উদ্দেশ্য করে বলেন, নারায়ণ, আমি জানি তুমি কেন এখানে এসেছ, তুমি কিন্তু কাজটা ঠিক করছো না, আর তুমি আমার এলাকায় আর এসো না, এই এলাকার মানুষের কোনো ক্ষতি করার চেষ্টা করো না কালো জাদু করে, এটা কিন্তু আমি হতে দেব না আমি যতক্ষণ জীবিত আছি। বৌদ্ধ ভিক্ষুর কথায় নারায়ণতান্ত্রিক তো অবাক তো হয়েছেনই, হতভম্বও হয়েছেন। তাৎক্ষণিক সেই বৌদ্ধ ভিক্ষুর পায়ে ধরে ক্ষমা চান এবং বলেন, আপনি ক্ষমা না করা পর্যন্ত আমি পা ছাড়বো না, আপনি আমাকে ক্ষমা করেন। বৌদ্ধ ভিক্ষু নারায়ণতান্ত্রিককে তার বহু বিবাহ সহ বিভিন্ন ধরনের কথা একে একে বলতে থাকেন। নারায়ণতান্ত্রিক তো অবাক হয়ে যান। নারায়ণতান্ত্রিক এইভাবে অবাক হন যে তিনি যেই জিনিসগুলো কাউকে বলেন নাই, একান্তই তার মধ্যে ছিল, সেগুলোও ওই বৌদ্ধ ভিক্ষু বলে যাচ্ছেন। তিনি নিশ্চয়ই বড় ধরনের কোনো সাধক, আর ওনার পক্ষে ওই ব্যবসায়ীরা আর কোনো ক্ষতি করা সম্ভব হবে না। আর ওই বৌদ্ধ ভিক্ষু নারায়ণতান্ত্রিকের এই ক্ষমা চাওয়া দেখে তাকে ক্ষমা করে দেন। বৌদ্ধ ভিক্ষু থেকে ক্ষমা নিয়ে এবং বিদায় নিয়ে চলে আসেন নারায়ণতান্ত্রিক। সেই থেকে ওই বৌদ্ধ ভিক্ষুকে উনি নিজের গুরু বলেই মানেন, এবং ওই বৌদ্ধ ভিক্ষু যতদিন জীবিত ছিলেন ততদিন যে কোনো জটিল সমস্যায় নিজে যদি কোনো না পারতেন, তাও ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিতেন না, ওই বৌদ্ধ ভিক্ষুর শরণাপন্ন হতেন যে এই কাজটা কিভাবে সমাধান করা যায়, গুরু আপনি বুদ্ধি দেন, আপনি যেভাবে বলবেন আমি ওভাবেই করব। তখন তার কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করতেন। তো এদিকে নিজের চেম্বার উনি চালু রেখেছিলেন। একবার চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে পুলিশের এক বড় অফিসারের মেয়েকে জিনে আসর করে। সুস্থ একটা মেয়েকে হঠাৎ করেই জিনে আসর করার কারণে তার মধ্যে পাগলামি আচরণ দেখা যায়। মাঝে মাঝে পাগলামির মাত্রা ছাড়িয়ে যেত। অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয়, কিন্তু কোনো সমাধান হয় না। পুলিশের এক সোর্সের মাধ্যমে তিনি খবর পান নারায়ণতান্ত্রিকের। দেরি না করে মেয়েকে নিয়ে আসেন নারায়ণতান্ত্রিকের চেম্বারে। রুগীকে দেখেই নারায়ণতান্ত্রিক রুগীর সুস্থ থাকার সবশেষ সময় কোথায় কোথায় গিয়েছে সেটা জানতে চান। তিনি জানতে পারেন পাহাড়তলী রেলওয়ে মাঠে বিকেলে খেলা শেষ করে বাসায় এসেই পাগলামি শুরু হয় এই মেয়ের। নারায়ণতান্ত্রিক বুঝতে পারেন অশুভ কিছু তার পিছু নিয়েছে। রুগীকে ওই দিনের মতো ঝাড়ফুঁক করে বাড়িতে পাঠিয়ে দেন এবং তিনি তাদেরকে কথা দেন পরদিন বিকেলে তিনি ওই রুগীর বাড়িতে যাবেন, মানে ওই পুলিশ অফিসারের বাড়িতে যাবেন। ওই দিন রাতে সেই পিশাচিনের কাছ থেকে সমাধান জেনে নেন তিনি। রুগীর বাসায় যাবার আগে সেই মাঠ ঘুরে যান নারায়ণতান্ত্রিক, যেই মাঠের ওইখান থেকে এই মেয়েটার সমস্যা হয়েছিল। অনেক পুরনো কিছু তেঁতুল গাছ দেখে তিনি নিশ্চিত হন এখান থেকেই অশুভ কিছু একটা মেয়েটার পিছু নিয়েছে। রুগীর বাসায় নারায়ণতান্ত্রিক ঢোকার সাথে সাথে সেই মেয়েটা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় এবং এত জোরে চিৎকার করছিল যে একটা সময় তার গলা দিয়ে রক্ত বেরিয়ে আসে। এই ঘটনা দেখে সেই পুলিশ কর্মকর্তা আর তার স্ত্রী হাউমাউ করে কেঁদে ওঠেন। নারায়ণতান্ত্রিক তার নিজের রিচুয়াল শুরু করেন। একটা নির্দিষ্ট সময় রোগীর শরীরে হাজির হয় সেই অদৃশ্য সত্তা, এক বৃদ্ধা মহিলা জিন। নারায়ণতান্ত্রিক তাকে জিজ্ঞেস করে, কেন তুমি এই মেয়ের উপর ভর করেছ? তখন সেই মহিলা এক অদ্ভুত তথ্য দেয়। তখন সেই মহিলা জিনটা বলে যে অল্প বয়সী, বিশেষ করে বয়সন্ধিকালের কোনো মেয়ের শরীরে সে যদি 41 দিন থাকতে পারে তাহলে নাকি সে আবার যুবতী হয়ে উঠতে পারবে, তবে এই মেয়েটা মারা যাবে। তার কথা শুনে নারায়ণতান্ত্রিক অবাকও হন এবং খুব ক্ষুব্ধও হন, কারণ সে নিজে যুবতী হওয়ার জন্য এই মেয়ের শরীরে 41 দিন থাকবে আর এই মেয়েটার ক্ষতি হবে, মারা যাবে, এটা তো হতে পারে না। তিনি সেই জিনটাকে ভালোই ভালো চলে যেতে বলেন, কিন্তু ওই জিনটা তো রাজি হয় না। ওই জিনটা বলে যে অনেক খোঁজাখুঁজি করার পর বিশেষ লগ্নে জন্ম নেয়া এই বয়সন্ধিকালের মেয়েটাকে পেয়েছি, এটাকে তো আমি ছাড়বো না। অনেক সাধনার ফসল এই মেয়েটাকে খোঁজা, মেয়েটাকে খুঁজে পাইছি আমি তো যাব না। উপায়ন্তর না দেখে মাগরিবের আজানের পর নারায়ণতান্ত্রিক তার সেই পিশাচিনীকে ডাকেন। আসার পরে বাসার মধ্যে
তুমুল বাতাসের আগমন হয়। উপস্থিত সবার চোখ তো চরক গাছ হয়ে যায়। জিন ভূতে অবিশ্বাসী পুলিশ কর্মকর্তা নিজেও খুবই অবাক হন, ভয়ও পান। তিনি খেয়াল করেন একটা বাতাস যেন আর একটা বাতাসকে সেই রুমের মধ্যে তাড়িয়ে বেড়াচ্ছে। কি ভয়ঙ্কর আর অদ্ভুত! সা সা শব্দে পুরো ঘরের জিনিসপত্র এলোমেলো হয়ে যাচ্ছে। এদিকে রুগীর কিন্তু অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা, অজ্ঞান হয়েই যায়। একটা সময় মনে হলো ঘরের জানালা দিয়ে সা করে বেরিয়ে গেল একটা বাতাস, এরপরে আর একটা বাতাস। সবকিছুই শান্ত। এরপর নারায়ণতান্ত্রিক নিজের রিচুয়াল চালিয়ে যান এবং বেশ কিছুক্ষণ পর তিনি জানান যে জিনটা চলে গেছে, তবে বিপদ কাটেনি এখনো। তিনি ওই মেয়েটাকে পানি পড়া দিয়ে আসেন এবং বলেন যে পরবর্তী 41 দিন এই রোগী যেন কোনোভাবেই ঘরের বাইরে না যায়। যেহেতু বিল্ডিং করা ঘর, ফ্ল্যাট বাড়ি, সুতরাং তার বাড়ির বাইরে যাওয়ার প্রয়োজন নাই। যদি রোদ শরীরে লাগাতেই হয় সে বারান্দায় যেতে পারে বড়জোর, কিন্তু বাড়ির বাইরে নয়। কারণ আরো 41 দিন সে ঝুঁকির মধ্যে আছে, কারণ আরো 41 দিনের মধ্যে ওই জিনটা তার উপর আক্রমণ করতে পারে। তো 41 দিনই আসলে সে ঘরের মধ্যে ছিল। মেয়েটা সুস্থ হয়ে যায়। সেই পুলিশ কর্মকর্তা অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে নারায়ণতান্ত্রিককে সম্মান জানান। কিন্তু সেই বৃদ্ধা জিনটা নাকি আজও মাঝে মাঝে নারায়ণতান্ত্রিককে খুব বিরক্ত করে। মানে যতদিন যোগাযোগ ছিল জয় বড়ুয়া ভাইয়ের সাথে, উনি খোঁজখবর নিয়েছেন, বলে এখনো বিরক্ত করে। কারণ হচ্ছে সেই জিনটাকে এমন একটা সুযোগ থেকে বঞ্চিত করার জন্য যে সে যুবতী হতে পারল না। নারায়ণতান্ত্রিক শেষ মুহূর্তে এসে সমস্যা সৃষ্টি করে দিল। নারায়ণতান্ত্রিকের তথ্যগুলো আজকের পর্বে এ পর্যন্তই থাকবে। প্রিয় লিসেনার্স, একটা কথা, সেটা হচ্ছে আমরাও কিন্তু জানি জিনেরা মৃত্যুর পূর্বে যুবক হতে পারে, যুবতী হতে পারে, মহিলারা যুবতী হতে পারে, পুরুষরা যুবক হতে পারে। কিন্তু এটা আসলে সবাই কি পারে? এটার পদ্ধতিটা কি? নাকি এমনি এমনি যুবক যুবতী হয়ে যায়? তবে এই ঘটনার এই অংশের মাধ্যমে অদ্ভুত যেই তথ্যটা জানলাম যে এই যে দুষ্টু পিশাচিনী গোত্রের জিনেরা, এরা যুবক বা যুবতী হওয়ার জন্য ভয়ঙ্কর কিছু কাজ করে, যেই কাজের ফলশ্রুতিতে একটা মানুষ মারা যায়, কিন্তু ওরা নতুন করে যুবক বা যুবতী হতে পারে। এই বিষয়টা আসলে আমার ওইভাবে জানা ছিল না। এমনকি নারায়ণতান্ত্রিক নিজেও নাকি ওই বিষয়টা ওই সময়ের জন্য প্রথম জেনেছিলেন। নারায়ণতান্ত্রিকের রহস্যময় জীবন আপনাদের কেমন লাগছে? নারায়ণতান্ত্রিকের সাথে ঘটে যাওয়া আরো কিছু ঘটনা নিয়ে ইনশাল্লাহ আসবো পরবর্তী অন্য কোনো একটা পর্বে। আজকে তো নারায়ণতান্ত্রিকের পরিচয় পর্ব আমরা পেলাম। আর নারায়ণতান্ত্রিক এখন যে কোথায় আছেন এটা কিন্তু জানেন না, উনি জীবিত আছেন না মারা গেছেন এটা জয় বড়ুয়া ভাই বলতে পারে না। এই জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করবো, আপনারা কেউ এই বিষয়ে আমাদেরকে নক করবেন না যে নারায়ণতান্ত্রিক কোথায় থাকেন, তার কাছে যাওয়ার উপায় কি। এই বিষয়ে আমরা কোনো তথ্য দিতে পারবো না। আর এটাও বলছি যে উনি কিন্তু ব্ল্যাক ম্যাজিকের মাধ্যম দিয়েই কাজগুলো করে থাকেন। যারা এই কাজগুলো করেছেন, যারা এই ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিয়েছেন, ভালোর জন্যই হোক আর খারাপের জন্য হোক, তারা কিন্তু অবশ্যই শিরকে লিপ্ত হয়েছেন। এটা কিন্তু আমি বারবার বলছি। সুতরাং আপনারা রুকিয়া যদি করতে চান অবশ্যই শরিয়া সম্মতভাবে রুকিয়া করতে হবে। এছাড়া ভিন্ন পদ্ধতিতে গেলে অবশ্যই শিরক হবে এবং ঈমান চলে যাওয়ার সম্ভাবনাটা খুবই প্রবল থাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর ঘটনাগুলো যেহেতু ভিন্ন ধর্মের, ভিন্ন গোত্রের, ভিন্ন সংস্কৃতির, সেই অর্থে আমরা উপস্থাপন করছি। বিষয়গুলো আপনারা সেভাবেই দেখবেন। ভিন্ন সংস্কৃতির সাথে পরিচয় করে দিচ্ছি যে সেখানে কি ধরনের ব্যাপারগুলো হয়, তারা কিভাবে কাজগুলো করেন, সেইগুলো জানানোর জন্যই মূলত নারায়ণতান্ত্রিকের ব্যাপারটা উপস্থাপন করলাম। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আর এই ঘটনাটি থাকবে একটি জায়গা কেন্দ্রিক, এই জায়গার ইতিহাস কেন্দ্রিক। আর সেই জায়গাটা আপনারা গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন। চলুন, এপিসোডটা শুরু তো করেছি, তবে এই এপিসোডের এই গল্পে আপনারা ভিন্ন ধর্মী এক ইতিহাস সম্পর্কে জানবেন। কেন ওই এলাকার নাম নির্দিষ্ট একটি নামে নামকরণ করা হলো, আজও সেখানে যেতে পারবেন, সেই গ্রামের নাম ওই রকমই রয়েছে। প্রিয় লিসেনার্স, ফিরে এলাম নারায়ণতান্ত্রিকের ঘটনা তো উনি নিজেই সংগ্রহ করেছিলেন, নারায়ণতান্ত্রিকের মুখ থেকে কথাগুলো শুনেছিলেন। কিন্তু এখন যে ঘটনাটি বলবো এটি একটি ঐতিহাসিক ঘটনা। এই ঘটনার বিভিন্ন প্রেক্ষাপটগুলো সংগ্রহ করা, সেগুলোর সত্যতা নিশ্চিত করা খুবই দুরূহ এবং জটিল। কারণ হচ্ছে এই ঘটনার সালটা অজানা, কখন হয়েছিল এটা জানা যায় না। আর যে নামগুলো বলা হবে এখন, এই নামগুলো ছদ্মনাম। তবে
এলাকার মানুষের মুখে মুখে যেই ধরনের নাম শোনা যায় তার আঙ্গিকেই এই নামগুলো নির্ধারণ করা হয়েছে। আসলে পাহাড়ি জনপদের ঘটনাগুলো সংগ্রহ করা অত্যন্ত জটিল, আর অনেক মানুষ তো বলতে চায় না, এটা আমরা শুরুতেই বলেছি। তো চলুন আজ এমন একটি জায়গার নামকরণ সম্পর্কিত ঘটনা জানবো যেটা হয়তোবা অনেকেই আগে জানতেন না। জায়গাটা হচ্ছে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ছোট পাগলি পাড়া, এই গ্রামের। আপনারা গুগলে সার্চ দিলে এটা চলে আসবে। ছোট পাগলি পাড়া লিখে যদি সার্চ করেন তাহলে কিন্তু চলে আসবে। চলুন আসলে ঘটনাটা কি শুনে আসি। মূলত এই ঘটনাটি উনি সংগ্রহ করেছেন ওনারই এক কলিগ তার কাছ থেকে। তার নাম হচ্ছে কুমি তঞ্চঙ্গা। এখন ব্যাপারটা হলো কি, যে এই ঘটনার পুরোপুরি যে ব্যাপারটা, এইটা সংগ্রহ করতে দীর্ঘদিন সময় লেগেছে জয় বড়ুয়া ভাইয়ের। কারণ একটু জানা যায় তো আরেকটু জানা যায় না, আরেকটু সংগ্রহ করতে দেরি হয়ে যায়। তার কুমি তঞ্চঙ্গা বাড়িতে যায় কম, উনি বাড়িতে যান, তারও তো কাজ কাম থাকে, উনি ভুলে যান, হয়তো একটু নিয়ে আসেন, পরে আবার গেলে আবার নিয়ে আসেন একটু। এইভাবে দীর্ঘ সময় ধরে মূলত এই ঘটনাটি সাজানো হয়েছে। তো অনেক বছর আগে এই ওয়াগ্গা ইউনিয়নে ৮-১০টা তঞ্চঙ্গা পরিবারের মতোই একটি পরিবার বাস করত। সেই পরিবারের একটি ছোট্ট মেয়ে, তার নাম হচ্ছে বুলি তঞ্চঙ্গা। তো স্বাভাবিকভাবেই বাঙালি জনপদের থেকেও ওই জায়গাটা যথেষ্ট পিছিয়ে ছিল। তারা রোগ শোকে মানুষ ডাক্তার আর ওষুধের দ্বারস্থ হতেন না। অবশ্য তাদের অসুখ বিসুখ এমনিতেই ভালো হয়ে যেত, আর যদি রোগ বালাই হতোই তারা বৈদ্য বা কবিরাজি চিকিৎসার মাধ্যমেই নিজেদের ট্রিটমেন্টগুলো চালানোর চেষ্টা করতেন। আর ওখানে লোকাল কবিরাজ থাকতো, বৈদ্য থাকতো, তাদের কাছে যেতেন অসুখ বিসুখে। তো কিছু সঠিক নিয়মে হতো, আবার কিছু হতো সম্পূর্ণ উল্টো, কোনোটা কুসংস্কার। তো এক ভাই ও এক বড় বোন সহ বুলিকে নিয়ে মোট ৫ জনের সংসার ছিল বুলির বাবার। বুলি প্রাপ্ত বয়স্কা হলেও তৎকালীন ভয়ঙ্কর রোগ বলে বিবেচিত কালা জ্বরে আক্রান্ত হয় সে। জ্বরের ঘোরেই সে পাগলামি শুরু করে। যথারীতি স্থানীয় ওঝা বৈদ্যের মাধ্যমে শুরু হয় চিকিৎসা। একদিন দুদিন করে সপ্তাহখানেক পার হয়ে গেলেও তার অসুখের কোনো উন্নতি দেখা যাচ্ছিল না। গ্রামে রটে যায় বুলি পাগল হয়ে গেছে। বাড়ির ছোট মেয়ে ছিল বলেই কিনা তার নাম রটে যায় ছোট পাগলি। তাছাড়া দুর্ভাগ্যবশত তার বড় বোন মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিল, তবে সেটা ছিল কোনো জিনে ধরা বা অন্য কোনো সমস্যার কারণে না, এমনিতে মানসিক রোগ থাকে না, ওই কারণে অনেকে পাগল টাগল হয়ে যায়, ওই রকম আর কি। এদিকে ওই যে বৈদ্যকে নিয়ে আসা হয়েছে, ওই বৈদ্য বুলিকে পানি পান করতে নিষেধ করেছেন। এখন পানি পান করতে নিষেধ করেছেন, তার পরিবারের লোকজনও পানি আর তাকে দেয় না, মানে বুলিকে দেয় না। ওই কবিরাজ বা বৈদ্য বলে দেয় যে তিনি না বলা পর্যন্ত যেন এই বুলিকে পানি না দেওয়া হয়। কথা মতো কাজ হলো, অসুস্থ বুলিকে পানি না দিয়ে কষ্ট দেওয়া শুরু হয়। বিভিন্ন লতাপাতার ধোয়া, রস ইত্যাদি দিয়ে চিকিৎসা চলছিল বেচারির। দিনরাত প্রচন্ড আকুতি ভরে এসে সবার কাছে পানি চাইতো, কিন্তু কেউই বৈদ্যের কথার অবাধ্য হয়ে তাকে পানি দিত না। এমনকি এক পর্যায়ে তাকে বেঁধেও রাখা হয় সেজন্য পানি নিয়ে খেতে না পারে। সম্ভবত পানির অভাবে আর কালাজ্বরের কারণেই কিনা বেশ কষ্টে ধুকে ধুকে ৩-৪ দিন পরেই বেচারি বুলি মারা যায়। তৃষ্ণার্ত বুলি তঞ্চঙ্গা যেন তৎকালীন কুসংস্কারের বলি হয়, কারণ হতে পারে সে কালাজ্বরেই মারা গেছে, কিন্তু তাকে পানি না খাইয়ে এইভাবে অদ্ভুত চিকিৎসার মাধ্যম দিয়ে যেন তাকে হত্যাই করা হয়েছে। ওই বৈদ্য নাকি বলেছিল কোনো এক শক্তিশালী জিন বা পিশাচের কারণেই নাকি বুলি মারা গেছে। এখন বুলি মারা গেল, তাকে তো দাহ করতে হবে, তবে ওই বৈদ্য বলে যেহেতু পিশাচের খপ্পরে পড়ে মারা গেছে তাই তাকে দাহ না করে দাফন করা হবে। তাকে দাফনই করা হয়। সময় তার নির্দিষ্ট গতিতেই বহমান ছিল। বুলিকে হারানোর শোক পরিবারের সবাই মোটামুটি ভুলতেই বসেছিল। একদিন বুলির কবরের সামান্য দূরে একটা পুকুর খনন করার কাজ শুরু হয়। বেশ কিছুদিনের মধ্যে মোটামুটি বড় সাইজের আর যথেষ্ট গভীর করেই পুকুরটা খনন করা হয়েও যায়। একদিন শোনা যায় একটা ৬ কি ৭ বছরের শিশু ওই পুকুরে মরে ভেসে উঠেছে। সবাই ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিয়েছিল, কিন্তু এক সপ্তাহের মধ্যে যখন বিভিন্ন বয়সে ৩ জন ছেলে মেয়ে ওই একই পুকুরে ডুবে মারা যায় তখন সবার টনক নড়ে। শুরু হয় বৈদ্য দিয়ে গণা পড়ার। স্থানীয় এক বৈদ্য বলেন পুকুরটা নাকি যক্ষের জায়গায় পড়েছে, তাই তার উদ্দেশ্যে বলি দিতে হবে। তো গ্রামবাসী দেরি না করে একটা ছাগল বলি দিয়ে দেন। ২-৩ দিন সবকিছু স্বাভাবিক থাকলেও কিছুদিন পরে ঘটে
এক অদ্ভুত ঘটনা। সন্ধ্যার সময় ওই পুকুর পাড় দিয়ে আসার সময় দুজন তরুণ ছেলে পুকুর পাড়ে এক মেয়েকে দেখতে পায় সুড়সুড়িয়ে পুকুরের পানিতে নেমে যাচ্ছে। আলো কম ছিল, তার কারণে চোখের ভুল ভেবে এড়িয়ে যায় দুজনেই। একদিন ভোরে জঙ্গলে শিকার করতে যাওয়া তিনজন বন্ধু, তারা ওই দিক দিয়ে ফিরছিল। রাতের বেলা গিয়েছিল জঙ্গলে শিকার করতে, তো ফিরছে। রাতের বেলা অনেক সময় বুনো শুকরগুলো পাওয়া যায়, তো ওখানকার লোকজন তারা এগুলো ধরে, তো ওই জন্যই তারা ওই দিক দিয়ে ফিরছিল। তো একদম ভোরের দিকে, তখনও আলো ফোটে নাই ওইভাবে, এই তিনজন একসাথেই দেখেছে যে একটা মেয়ে ওই পুকুরে সাঁতরে বেড়াচ্ছে। ঘোর অন্ধকারে অসময়ে একটা মেয়ে পুকুরে সাঁতার কাটছে। তারা কিন্তু ওইটা দেখে বুঝেছিল, মানে যতটুকু তারা দেখেছে বোঝাচ্ছে এটা একটা মেয়ে অবয়ব সাঁতার কাটছে। তখন তারা বুঝতে পারে যে এটা স্বাভাবিক কিছু নয়। ভয়ে তারা দৌড়ে ফিরে যায় গ্রামে। সবাইকে বলে ব্যাপারটা, বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে খবরটা। গ্রামে রটে যায় যে ওই পুকুরে জিন বা ভূত আছে। ওই পুকুরের মালিকেরা এই প্রচলিত ঘটনার তীব্রতায় বেশ বিরক্ত হন এবং সিদ্ধান্ত নেন যে ওই পুকুরে জাল দিয়ে মাছ ধরে পুকুরটা চিরতরে ফেলে রাখবেন, কেননা পুকুর খননের পরেই যথেষ্ট টাকা পয়সা খরচ করে মাছের পোনা ছাড়া হয়েছিল ওখানে। তো যে ভাবা সেই কাজ, তৎকালীন এক ধরনের বিশেষ জাল দিয়ে মাছ ধরার জন্য ব্যবস্থা করা হয়। জাল ছোট থাকায় পুকুরের এপার থেকে ওপার অবধি একবারে এক টান দেয়া আসলে সম্ভব ছিল না, তাই বিভিন্ন দিক থেকে ক্ষণে ক্ষণে মাছ ধরা হচ্ছিল। স্বাভাবিকভাবেই মাছ ধরা দেখতে ভিড় জমায় গ্রামের লোকজন। তাছাড়া যেহেতু ওই পুকুর নিয়ে কৌতূহল আর রহস্য তো ছিলই, তাই উপস্থিতির সংখ্যাটাও ছিল চোখে পড়ার মতো। রহস্যময় পুকুরও যেন উৎসুক জনতার মাঝে তৃষ্ণা পূরণে সচেষ্ট ছিল। জালটার এক পর্যায়ে জালের সাথে ওই পুকুর থেকে উঠে আসে একটা মানুষের, বহু পুরনো একটা শার্ট আর একটা প্যান্ট। এই ধরনের শার্ট এখন কেউ পরেও না, ওই জামানার কথা বলতেছি, যে যদিও সময়টা অজানা, কমপক্ষে 100 বছরের উপরে তো হবে বা এরকম কিছু একটা হবে। তো ওই সময় ওই ধরনের শার্ট কেউ পরতো না, আর প্যান্ট। তো অবাক করা বিষয় হলো ওই শার্ট প্যান্ট কিন্তু একেবারেই দলা মোচড়ানো অবস্থায় ছিল না। পানির নিচে থাকলে কিন্তু কেমন হয়ে যায় না, ওই রকম না। মনে হচ্ছে কোনো মানুষ এসব পরে শুয়ে আছে। প্যান্ট শার্ট মানুষ যেভাবে পরে থাকে না, শার্টের বোতামগুলো লাগানো, প্যান্ট পরিপাটি ভাবে তার প্রত্যেকটা হুকগুলো লাগানো, চেইন লাগানো, মনে হচ্ছে ওই রকম একই সাথে শার্ট প্যান্ট উঠে এসেছে। এই ব্যাপারটা অস্বাভাবিক, কেননা এই অঞ্চলে যেখানে পাহাড়ি জনগোষ্ঠী থাকে তারা কিন্তু এরকম শার্ট প্যান্ট পরে না। আর পুকুরটা খনন করার পর এখানে এইভাবে শার্ট প্যান্ট কে রেখে যাবে? পানির নিচে ভিজে আছে, অথচ এই জিনিসটা কোথাও কোনো মোচড়ানো নাই, কিচ্ছু নাই, মনে হচ্ছে আয়রন করা, একদম ইস্ত্রি করা শার্ট প্যান্ট। কোনো রংটাও চটে যায় নাই বলে মনে হচ্ছে। তবে হ্যাঁ, শার্ট প্যান্ট পুরনো, এটা বোঝা যাচ্ছে। আসলে পাহাড়ীয় জনগোষ্ঠীর কাছে তো শার্ট প্যান্ট একটা দুর্লভ পোশাক, কিন্তু এখানে এটা কিভাবে এলো? আর এটা এমন ভাবে রয়েছে শার্ট প্যান্ট একসাথে, মনে হচ্ছে কোনো মানুষ এটা গায়ে দিয়ে রয়েছে। আর অদ্ভুত ব্যাপার আরো ছিল, এটা আমরা আসছি আস্তে আস্তে ঘটনার ভিতরে গিয়ে জানতে পারবো। হঠাৎ করে এই শার্ট প্যান্ট পুকুরের নিচ থেকে উঠে আসা দেখে, জালে বেঁধে এসেছে, এটা দেখে উপস্থিত জনতার মধ্যে কিন্তু ভয় শুরু করে, ভয়ের উপস্থিতি শুরু হয়ে যায়। মানুষ চিন্তা করে, সর্বনাশ, নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর জিনিস এখানে আছে। শার্ট প্যান্ট কোত্থেকে এলো? উপস্থিত জনতা কিন্তু আস্তে আস্তে ওখান থেকে চলে যেতে থাকে। ওই পুকুরের রহস্য আরো ঘনীভূত হতে থাকে। তো পুকুরের মালিক ওই শার্ট প্যান্টকে কি করে, জাস্ট ছুঁড়ে ফেলে দিতে বলে। তখন ওই জেলেরা কি করে, ওই শার্ট প্যান্ট ছুঁড়ে ফেলে দেয়। তার কাকতালীয় ভাবে এমন ভাবে ছুঁড়ে ফেলেছে যেদিকে মূলত ওই বুলি তঞ্চঙ্গার কবরস্থান বা যেখানে কবর দেওয়া হচ্ছে, ওইখানে ওই কবরের পাশে গিয়ে ওটা পড়ে। আর সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। জাল টাল টেনে তো মাছ তুলে ফেলা হয় ওখান থেকে, যারা মাছ ছেড়েছিল আর কি। তো পারতপক্ষে গ্রামবাসী ওই পুকুরের রাস্তা মারাতো না, খুব জরুরি দরকার ছাড়া। আর যারা ওইদিকে যেত, পুকুরের রাস্তাটা একটু শর্টকাট রাস্তা, তো নেহাত বাধ্য হয়ে কম বেশি লোকজন ওদিক দিয়ে যেত, কিন্তু রাতের বেলা পারতপক্ষে যেতই না, গেলেও একা কেউ যেত না। এদিকে গ্রামের কয়েকজন ব্যক্তি, সুধীর, রজত এবং জীবন, এটা ছদ্মনাম, কারণ ওই সময় এক্সাক্ট নামগুলো জানা যায় না, এই জন্য ঘটনার
ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমাদের এই নামগুলো দিতে হয়েছে, যেটা জয় বড়ুয়া ভাই নিজেই ওনার জায়গা থেকে যেই নামগুলো একটু মিল পাওয়া যায় কোনোভাবে সেভাবে মিলিয়ে দিয়েছেন আর কি। তো এই যে সুধীর, রজত, জীবন, তঞ্জঙ্গা, তো ওই গ্রামে তিনজন যুবক, তারা সবাই একে অপরের বন্ধু ছিল। পরিবারের সাথে চাষাবাদ, বন্য পশু শিকার করেই তাদের জীবন চলত। একদিন রজত ও তঞ্চঙ্গা তাদের জমিতে হাল দিয়ে বাড়িতে ফিরছিল। দুপুরের সময় হয়, মোটামুটি নির্জন ছিল পরিবেশ। দিনের বেলা শর্টকাট পথে সে বাড়িতে ফিরছিল। ওই পুকুরে আসার পরেই সে অনেকটা তারই সমবয়সী একটা মেয়েকে দেখতে পায় ওই পুকুরের পাড়ে বসে কাঁদছে। অপরিচিত মেয়ের কান্নার কারণ জিজ্ঞেস না করে সে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। এমন সময় একটু দূরেই যেদিকে ওই কাপড় চোপড়গুলো ফেলে দেওয়া হয়েছিল সেদিকে দেখে শার্ট প্যান্ট পরিহিত এক মানুষ পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে এবং ওই মেয়েটার দিকে তাকিয়ে আছে। হঠাৎ বাবুর পোশাকে কোনো মানুষকে দেখে রজত তঞ্জঙ্গা একটু ঘাবড়ে যায়। সে ভাবতে থাকে, আরে এই বাবু সাহেব আবার এখানে কোত্থেকে এলো, আর সে বা এখানে কি করছে এই পাহাড়ি এলাকায়? এসব চিন্তা করতে করতে ওই জায়গাটা পার হয়েই সে চলে এসেছিল। পেছনে ফিরে তাকিয়ে দেখে ঠিক একইভাবে দাঁড়িয়ে আছে ওই লোকটা। তো রজত তঞ্জঙ্গা বাড়িতে চলে আসে। এক সন্ধ্যায় সুধীর তঞ্জঙ্গা আর জীবন তঞ্জঙ্গা বাজার থেকে ফিরছিল। ওই এলাকায় আসার পর তারা হঠাৎই পরিবেশের একটা বিশৃঙ্খলা ভাব অনুভব করতে থাকে। মানে কয়েকজন মানুষ যদি হাতাহাতি, ধস্তাধস্তি করে, ঝগড়া করে, তখন আশেপাশে পরিস্থিতি যেমন একটা বিশৃঙ্খল হয়ে যায় না, যেমন একটা বিশৃঙ্খলা ভাব বিরাজ করে, ঠিক তেমন। তারা একে অপরের দিকে চেয়ে নিজেদের মতো করে হেঁটে বাড়ি ফেরত যায়। হঠাৎ এই পরিস্থিতির কুল কিনারা বুঝতে না পেরে এই দুজনের মধ্যে জীবন তঞ্জঙ্গা সিদ্ধান্ত নেয় চুপি চুপি ওই এলাকায় গিয়ে দেখে আসবে ঠিক কি চলছে সেখানে। যথারীতি বিকেল গড়িয়ে সন্ধ্যা ঘনিয়ে এলে ওই পুকুর পাড়ে যাবে বলে বাড়ি থেকে বের হয় এবং দুর্ভাগ্যবশত পরদিনই ওই পুকুরে তার মৃতদেহ পাওয়া যায়। আসলে সে কি দেখেছিল না দেখেছিল এই বিষয় তো জানা যায় না, কিন্তু সে যে ওখানে যাবে সে তার এক বন্ধুকে বলেছিল, এই জন্যই এই বিষয়টা জানা গিয়েছিল। তো শোকের ছায়া নেমে আসে এলাকায়। তরুণ যুবকের অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারে না। আসলে অকাল মৃত্যু কারো কিছু না, যার যতটুকু হায়াত থাকবে সেই পর্যন্তই বেঁচে থাকবে। তো যাই হোক, আগের দিন তার সাথে থাকা সুধীর তঞ্চঙ্গা ওই দিনের ঘটনা সবাইকে জানালে সবাই ক্ষিপ্ত হয়ে সিদ্ধান্ত নেয় ওই পুকুরের আশেপাশে থাকা গাছপালা, ঝোপঝাড় সবকিছু পরিষ্কার করে দেবে, এবং করলোও তাই। কেবল